হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি প্রেম আসক্তি। লিখেছেন রোজা জামান ফ্রেয়া। তোকে একার দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। কলেজ মাঠে সাউন্ড বক্সে এই গানটি লাউড স্পিকারে বাজছে। এই গানটির প্রতিটি শব্দ এই মুহূর্তে ফারিসের অনুভূতিগুলো বহিঃপ্রকাশ করে তুলছে। ওইদিকে ফারিস আর অষ্টাদশীকে প্রথম শাড়ি পরা অবস্থায় দেখে বেসামাল করে তোলাতেই ফারিস কন্ট্রোললেস হয়ে গান হাতে ধপ করে চেয়ারে বসে পড়ে। তারপর বেসামাল কণ্ঠে নাহিদের উদ্দেশ্যে বলে ওঠে, নাহিদ তুই শ্যুট কর, আমার পক্ষে করা সম্ভব না। কাঠফাটা তপ্ত দুপুরের রোদের অতিষ্ঠ ধরণী, প্রহর তাপে যখন সূর্যটা মাথার উপরে থাকে তখন মানুষের অবস্থা হয় প্রায় নাজেহাল। আমার অবস্থাটাও ঠিক সিদ্ধ আলুর মতো হয়েছে। আমার একার অবস্থা নয়, বরং অনুষ্ঠানে উপস্থিত প্রায় অধিকাংশ ছাত্রছাত্রীর অবস্থা এই মুহূর্তে সিদ্ধ আলুর মতো। প্রতিটি মানুষই কেমন ঘেমে যাতা অবস্থা। স্টেজের বিশেষ অতিথিদের জন্য বিশেষ ফ্যানের ব্যবস্থা করা থাকলেও মাঠে বসা শিক্ষার্থীদের জন্য তেমন একটা ফ্যানের ব্যবস্থা ছিল না। যাও কয়েকটি ফ্যান রয়েছে সেগুলো বেশ দূরে দূরে সেট করা, যার ফলে এই ফ্যানের বাতাস যে কারো গায়ে লাগছে কিনা সন্দেহ আছে। খোলা মাঠের কিছুটা পেছনে সারিতে চেয়ারে বসে আছে আমাদের গ্রুপ মেম্বাররা সবাই। সবার হাতে একটা করে গোলাপ আর রজনীগন্ধা বাঁধা ফুলের তোড়া, আর একটা প্লাস্টিক মোড়ানো ফাইল, যেটা দিয়ে নিচের অনবরত বাতাস করছিলাম গরম থেকে বাঁচার জন্য। কিছুক্ষণ আগে এগুলো দিয়ে আমাদের ওয়েলকাম করেছে জুনিয়ররা। অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে উঠেছি, তার উপর আবার শাড়ি পরে আছি। মানে নিজের বর্তমান অবস্থাটা বলে বোঝানোর মতো না। চেয়ারে বসা সবার চেহারার অবস্থা এক হয়ে আছে। সামনে স্টেজে বসা মফিজ স্যারের একের পর এক ভাষণ শুনে শেষ করছি। বেশ বিরক্তি লাগছে। ইতিমধ্যে স্বামী বার কয়েক গালাগাল দিয়ে ফেলছে। আমরা শাড়ি পরলেও সেও সেম কালারের ব্ল্যাক পাঞ্জাবি পরে আছে। তার শ্যাম ফর্সা গায়ের রং উজ্জ্বল বর্ণ ধারণ করেছে। কিছু সময় আগেও সাউন্ড বক্সে লাউড স্পিকারে গান বাজলেও এখন স্যাররা একের পর এক ভাষণ দিয়ে যাচ্ছেন, যা বেশ বিরক্তি করে তুলছে ছাত্রছাত্রীদের। কিছু সময় পরে হুট করে কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপু ম্যাম আপনাদের গেটের সামনে ডাকছে। মেয়েটাকে দেখি বুঝলাম ফার্স্ট ইয়ারের। চোখ মুখে ভয়, হাবভাবে মনে হচ্ছে খুব বিশেষ প্রয়োজন হবে হয়তো। তবে তার কথার অপেক্ষা না করেই আমরা সবাই চেয়ার ছেড়ে ঝাঁপিয়ে উঠলাম। কে জানি কি হয়েছে, এতক্ষণ ধরে এই জায়গায় বসে আমি হাঁপিয়ে উঠেছিলাম। এখন যেভাবেই হোক এখান থেকে সরে গেলেই বাঁচি। আমরা গেটের সামনে পৌঁছাতেই ম্যাম কোনো কথা না বলে একে একে আমাদের সবার হাতে এক একটা করে ফুলের ঝুড়ি ধরিয়ে দিলেন। স্পেশাল গেস্টদের ওয়েলকাম করবে তোমরা, এইটুকু বলে তিনি সোজা সামনে তাকিয়ে রইলেন। আমরা ছেলেমেয়ে সবাই ভদ্রভাবে সারি বেঁধে দাঁড়িয়েছিলাম। একটা, দুইটা, তিনটা, পরপর তিনটা ম্যাট ব্ল্যাক কালারের গাড়ি গেটের সামনে এসে দাঁড়ালো। গাড়িগুলো দেখে 1 মিনিটে চিনে ফেললাম। প্রথম গাড়ির দরজা খুলে বেরিয়ে এলেন বরযাত্রী, তার ঠিক পেছনে আমার বাবা, আর তার পাশ থেকে নেমে এলেন ছোট চাচ্চু। তাদের পেছনে দ্বিতীয় গাড়ি থেকে নামলো রাদীপ ভাই আর ইহান ভাই, আর তৃতীয় সর্বশেষ গাড়ির দরজা খুলে ধীর গতিতে জেফিল ভাই নামতেই এক মুহূর্তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, চোখে সূর্যের ঝিলিক মুছে ফেলার মতো দৃষ্টিভঙ্গি, তার মুখে সে গম্ভীর রাগান্বিত অভিব্যক্তি। উনি নামতে পাশের সিটের দরজা খুলে বেরিয়ে আসে নাতাশা আপু। মুহূর্তে আমার মুখের হাসি বন্ধ হয়ে গিয়েছে নাতাশা আপুকে দেখে, কারণ এই জায়গায় তাকে আমি মোটেও আশা করিনি। যেহেতু রাদীপ ভাই, ইহান ভাই আর জেফিল ভাই এই কলেজের এক সময় ছাত্র ছিলেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাদীপ ভাই ছাত্রলীগের নেতা, তাই ওনাদের এখানে উপস্থিত থাকা মানানসই। কিন্তু নাতাশা আপু, সে এখানে কি করছে? আবার জেফিল ভাইয়ের সাথে ম্যাচিং করে তিনি শাড়িও পরেছেন। সবাই ফুল ছিটিয়ে দিয়ে একটা করে গোলাপ ফুল হাতে দিয়ে ওয়েলকাম করছে সবাইকে।
কিন্তু এদিকে আমার দৃষ্টি স্থির জিহফিল ভাইয়ের দিকে। উনি আমার সামনে আসতেই আমার দিকে রাগের চোখে এক পলক তাকিয়ে চলে গেলেন। ওনার হঠাৎ এমন রেগে যাওয়ার কারণ আমি বুঝতে পারলাম না। আমার আশেপাশে প্রায় অনেক মেয়েই ওনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। বিষয়টা চোখে আমার বেশ বিরক্ত লাগছে, সাথে রাগও হচ্ছে। জিহফিল ভাই চলে যেতেই মেয়েগুলো সব চলে যায় ওনার পেছনে। পাশে দাঁড়িয়ে থাকা রিধি আচমকা ছু মেরে আমার হাত থেকে ঝুড়িটা নিয়ে হাঁটা শুরু করে। এমনিতে মেজাজ খারাপ হয়ে আছে, তার উপর আবার রিধির এমন কাজ মেজাজ আরও বিগড়ে গেছে। রাগ হবেই না কেন? ওনারা তো সেজেগুজে আসার কি আছে? ওনার এমন ড্রেসিং মার্কার লুক দেখে মেয়েগুলো এক প্রকার তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল। আর উনি একটি বারের জন্য আমার দিকে তাকালেনও না। আমাকে কি দেখতে এত খারাপ লাগছে? রাগে দুঃখে চোখ দিয়ে পানি চলে এসেছে ইতিমধ্যে। আমার আবার এই এক সমস্যা, অতিরিক্ত রাগলে কেঁদে দিই। বিষয়টা খুব বিরক্তিকর। থপথপ পা ফেলে ভিতরে গিয়ে একদম সামনের সারিতে রাফার পাশে চেয়ারে থপ করে বসে পড়লাম। আমার এহেন কাজে রাফা কিছুটা চমকে উঠে চোখ বড় বড় করে তাকায়, কিন্তু তার চাহনিতে পাত্তা না দিয়ে গাল ফুলিয়ে বসে আছি। আমাকে এমন থ মেরে বসে থাকতে দেখে রাফা নরম স্বরে বলে, কি হয়েছে বেবি? এভাবে রাখছো কেন? রাফার কথার মনে হচ্ছে এবার সত্যিই কেঁদে ফেলবো। আচ্ছা রাফু, আমাকে দেখতে সত্যিই বাজে লাগছে? আমার এমন উদ্ভট কথা শুনে রাফা থতমত খেয়ে বলে, কই না তো। কে বলেছে তোকে এই কথা? আশেপাশে একবার তাকিয়ে দেখে সব ছেলেরা তোর দিকে হা করে তাকিয়ে আছে। তাহলে জিহফিল ভাই আমার দিকে তাকালেন না কেন? আমার কথায় রাফা দুষ্টু হেসে ঠেস মেরে বলে, কে বলেছে তাকায়নি? সামনে তাকিয়ে দেখ, এখনও তোর দিকে তাকিয়ে আছে। রাফার কথা অনুসরণ করে স্টেজের দিকে তাকাতে জিহফিল ভাইয়ের সাথে আমার চোখাচোখি হতেই তিনি চোখ সরিয়ে ফেলেন। কিন্তু আমি খুব মনোযোগ সহকারে ওনাকে খুঁটিয়ে দেখতে লাগলাম। এই মুহূর্তে জিহফিল ভাই উনি ওনার বাবার পাশে বসে গম্ভীর মুখে ছোট চাচুর ভাষণ মনোযোগ সহকারে শ্রবণ করছেন, এই বিষয়টিও চোখে লাগার মতো ছিল। ওনার গম্ভীরতা, ওনার পার্সোনালিটি সব কিছুই মনোমুগ্ধকর। আর তার পাশে চেয়ারে ইহান ভাই আর রাদীপ ভাই বসে আছেন। তাদের তিনজনকে আজকে অসম্ভব সুন্দর লাগছে। কলেজের সব মেয়েদের দৃষ্টি তাদের তিনজনের উপর সীমাবদ্ধ। আমার আশেপাশে প্রায় অনেক মেয়েই নিজেদের ছবি তোলার বাহানায় শুধু তাদের ছবি তুলছে। আমি সেটা দেখছি আর মনে মনে ভাবছি, কত প্রকার ছেঁচড়া হলে মেয়েগুলো এমন পাগলামি করতে পারে। শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্যি। হঠাৎ জিহফিল ভাই চেয়ার ছেড়ে উঠে স্টেজ থেকে নেমে যান। উনি চলে যেতে সব মেয়েদের চেহারা দেখার মতো ছিল, তবে উনি চলে যাওয়াতে আমি বেশ খুশি হয়েছি। পাশ থেকে একজন সিনিয়র আপু আমাকে বলে ওঠেন, শ্রেয়া, রাদীপ ভাইয়ের সাথে ওই ছেলেটা কে হয় তোমার? তার কথার মানে বুঝেও না বোঝার ভান করে বলে উঠলাম, ওইটা ওইটা আমার চাচ্চু। কেন, কি হয়েছে? আমার কথায় যেন মেয়েটা খুব বিরক্তি হয়েছে, তা বুঝতে আর বাকি নেই। হলে হোক, তাতে আমার কি? মেয়েটির মুখ কুঁচকে রাশি ভার করে ফেলেছে। আমি ওনার কথা বলিনি। উনি যে তোমার চাচ্চু তা আমি জানি। তাহলে কার কথা বলছেন আপু? রাদীপ ভাইয়ের পাশে ব্ল্যাক শার্ট পরা ছেলেটার কথা বলছি। ইস, শখ কত মনে মনে। কই আপু, আমি তো কোনো ব্ল্যাক শার্ট পরা ছেলেকে দেখিনি। আপনি দেখেছেন বুঝি? আমাকে ইচ্ছে করে না বোঝার ভান করতে দেখে উনি চোখ ছোট ছোট করে তাকে মুখ ভেঙচি কেটে চলে যায়। তাকে চলে যেতে দেখে রাফা বলে ওঠে, কি হয়েছে? হঠাৎ এভাবে চলে গেল কেন? টয়লেট পেয়েছিল ওনার, তাই বাথরুম কোন দিকে তা জিজ্ঞেস করছিল। আমার কথা যে রাফা বিশ্বাস করেনি তা বেশ বুঝতে পারলাম। ওইদিকে কখন থেকে ইরাকে পুরো ক্যাম্পাসে খুঁজেও কোথাও পেলাম না। ওইদিকে আরিফ স্যারের সাথে দেখা হতে তিনি হাতে কয়েক গাদা ফাইল ধরিয়ে দিয়ে প্রফেসরের রুমে দিয়ে আসতে বলল। শাড়ির কুচিগুলো এক হাতে ধরে হাঁটা ধরেছি প্রফেসরের রুমের দিকে। দরজার বাইরে দাঁড়িয়ে আছি, বুকে হাত দিয়ে জোরে বার কয়েক শ্বাস টেনে নিলাম। দরজার টোকা দিয়ে পারমিশন নিতে জিজ্ঞেস করলাম, এক্সকিউজ মি স্যার। প্রফেসরের গম্ভীর কণ্ঠে উত্তর দেন, ইয়েস শ্রেয়া, মে আই কাম ইন? ভিতর থেকে উচ্চস্বরে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাম ইন। পারমিশন পেতেই ভিতরে ঢুকে হতভম্ব হয়ে যায় আমি।
এতক্ষণে যেটুকু সাহস ছিল মনে, এখন পুরোপুরি নার্ভাস আর চুপসে যাই কক্ষের ভিতরে জেফিল ভাইয়ের উপস্থিতি দেখে। ল্যাপটপের সম্মুখে বসে কিছু একটা দেখছেন স্যার, আর ওনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা জেফিল ভাইকে কিছু ফাইল দেখাচ্ছেন। আমি ভাবলাম হয়তো তারা জরুরি কোনো বিষয় নিয়ে আলোচনা করছেন। রুমে ঢুকতেই প্রথমে চোখাচোখি হয় জেফিল ভাইয়ের সঙ্গে। আমি দেখেও না দেখার ভান করলাম, কারণ তখনকার অপমানিত চক্ষু লজ্জাটা বেশি লেগেছিল আমার। ওনার উপর থেকে দৃষ্টি সরিয়ে স্যারের দিকে তাকালাম। স্যারের দিকে তাকাতেই দেখি উনি আমার দিকে তাকিয়ে আছেন কপাল কুঁচকে। কি চাই? স্যারের কথা শুনে আমি এগিয়ে গিয়ে হাত থেকে ফাইলগুলো দিয়েই তিনি গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আমি হাঁসফাঁস করে আর চোখে একবার জেফিল ভাইয়ের দিকে তাকালাম। দেখলাম উনি এক পলক আমাকে দেখে পুনরায় নিজের কাজে মনোযোগ হয়ে গেছেন ইতোমধ্যে। তার মানে আমার দিকে আপাতত ওনার মনোযোগ নেই। ভাবতে মুহূর্তে মনটা খারাপ হয়ে গিয়েছে। মুখ গুমরা করে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেলাম। চেয়ারে কাচুমাচুর মুখে বসে আছে রিপন, আর তার সামনে পায়ের উপর পা তুলে চেয়ারে বসে ফোন টিপছে শুভ্র। কিছু সময় পর ফোন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকাচ্ছে। শুভ্রর প্রতিবারের চাহনিতে রিপন নড়ে চড়ে বসে। তোকে এভাবে বসে থাকার জন্য এনেছি আমি? শুভ্র গম্ভীর কণ্ঠে ছাঁচালো কথা শুনে রিপন দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়, তাহলে যে কাজে এনেছি তা তাড়াতাড়ি কর। রিপন শুকনো ঢুক গিলে আমতামতা করে বলে, বস, মারামারির উপর পিএইচডি করা হলেও আমি প্রেমের উপর পিএইচডি করিনি। তাহলে কিভাবে বলবো আমি প্রথম মিট কিভাবে করে? রিপনের কথা শুনে শুভ্র হাতে থাকা মোবাইলটা ছু মেরে টেবিলের উপর ফেলে দিয়ে সোজা হয়ে বসে। তুই আমার পিএ, তার মানে আমার সব কাজের তোকে হেল্প করতে হবে। আর তুই বলছিস প্রেম প্রীতির উপর পিএইচডি করিসনি বলে তুই এর সলিউশন দিতে পারবি না? হোয়াট দ্য ফাও কথা! তাহলে তোকে আমি বাল ছিঁড়ার জন্য রাখছি? রাবিশ! আমি চেষ্টা করছি বস। চেষ্টা না, আজকে বিকেলের মধ্যে বলবি আমাকে। ইউর টাইম স্টার্ট নাও। কিন্তু বস, বিকেলের মধ্যে এত তাড়াতাড়ি? মানে প্ল্যান বানানো তো সহজ না, সময় লাগবে তো। শুভ্র ঠান্ডা গলায় হেসে বলে, কেন, ইউটিউব কি শুধু লেওড়ার রিভিউ দেখার জন্য আছে? তার ঠান্ডা হাসির নিচে লুকিয়ে থাকা হুমকি স্পষ্ট। রিপন তো পোড়াই চুপ, কিন্তু শেষ চেষ্টা হিসেবে ধরা গলায় বলে ফেলে, তাহলে কি লিখে সার্চ করব? শুভ্র এক গলায় হেসে উঠে বলে, লিখ। শুভ্র খান কিভাবে প্রথম মিট করবে স্পেশালভাবে, প্রেম না প্যারালাইজ। আর ডিসক্রিপশনে দে দর্শকেরা সতর্ক থাকুন, এখানে ছেলেরা প্রেমে পড়ে যেতে পারে আর মেয়েরা ডুবে যেতে পারে। শুভ্রের এমন অদ্ভুত কথা শুনে রিপন ভেবাচ্চাকা খেয়ে যায়। এইগুলো কি হয়েছে বস? এগুলোই হইব। আর যদি বিকালের মধ্যে আইডিয়া না দিস তাহলে তোর একদিন কি আমার একদিন। রিপন চেয়ারে বসে মাথায় হাত দিয়ে একটাই কথা ভাবে, এইবার আমি প্রেম না কবরের উপর পিএইচডি করবো মনে হয়। রিপনের মাথা যেন ঘুরছে, চোখে অন্ধকার দেখছে। এই শুভ্র বস আর তার প্রেম, 5টা মেয়ে একসাথে পেটালে যেরকম অ্যাডিলানিন বাড়ে, তার একটু এই প্রেম প্রীতির বিষয়ে কাজ করছে না। অগত্যা সে কাপা হাতে ফোনটা বের করে ইউটিউবে ঢুকে খালি মনে মনে বিড়বিড় করে, শুভ্র খান কীভাবে প্রথম মিট করবে স্পেশালভাবে, প্রেম না প্যারালাইজ। এটা কি আবার কেউ খোঁজে? তারপর লিখে ফেলে ঠিক সেই বাক্যটা, শুভ্র খান কীভাবে প্রথম মিট করবে স্পেশালভাবে, প্রেম না প্যারালাইজ। ইনস্ট্যান্টলি ইউটিউব ভর্তি হয়ে যায় উদ্ভট কিছু ভিডিওতে। প্রথম ভিডিও, প্রেমে পড়লে মেয়েরা কেন হাঁটু কাঁপায়। দ্বিতীয় ভিডিও, প্রথম মিটে কিভাবে প্রেমিকার সামনে গম্ভীর থাকা যায়। তৃতীয় ভিডিও, বসকে প্রেমে ফালাইলে কি হয়। রিপন ফোন দেখে মাথায় হাত দেয়, এইবার না হয় একটা নিজের মাথা থেকে বানাই, মরণ ঝুঁকি নেই। কিছু সময় পরে শুভ্রর সামনে গিয়ে গলা খাকারি দিয়ে, রিপন, বস আইডিয়া রেডি। শুভ্র চোখ তুলে ঠান্ডা গলায় বলে, বল। যদি ফালতু হয় বলার আগে ছাদে টাঙিয়ে দিব। রিপন জড়াজড়ি করে দাঁড়ায়। ধরা যাক আপনি এই মেয়েটারে একটু ফুড কোর্টে ইনভাইট করলেন, যদি ওইখানে যাওয়ার আগে আপনি রাস্তায় একটা ছেলেকে বাঁচালেন, ফার্স্ট হিরোইজম।
তারপর ফুড কোর্টে গিয়ে বললেন, আমি শুধু খেতে না, হৃদয়ও শেয়ার করতে চাই। শুভ্র চোখ বন্ধ করে শ্বাস নেয়। আর তারপর আপনি হঠাৎ তার সামনে একটা ছোট্ট কেক বের করবেন। কেকের উপর লেখা থাকবে, তোমার সাথে দেখা করা আমার প্রিয় যুদ্ধ জয়। তারপর আপনি বলবেন, তোমার চুলের রঙে আমার আগুন লাগছে। তারপর মেয়েটা ঝিম ধরে যাবে। আপনি বলবেন, তোমার চোখ মানে হিপনোটিজম। শুভ্র কিছুক্ষণ চুপ থেকে মোবাইলটা হাতে নেয়। তারপর রিপনের দিকে তাকিয়ে বলল, তুই আজই বিয়ের চাকরি ছাড়। আর ইউটিউব না, এখন থেকে তুই সরকারি টিকটকে ঢুকিস, সেখানে তোর মগজের রেসপেক্ট থাকবে। রিপন ম্লান হেসে বলে, বস, অন্তত কেকের আইডিয়াটা খারাপ না, তাহলে ওই কেকটা দিয়ে তোকে বিদায় জানাই। রিপন মাথা নিচু করে বেরিয়ে যায়। রিপন চলে যেতেই শুভ্র আবার ফোন দিয়ে বসে পড়ে। করিডোরের সামনে আসতে আচমকা কেউ টান মেরে রুমের ভিতরে টেনে নিয়ে যায়। হঠাৎ এমন কিছুর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পুরো ক্লাসরুম ফাঁকা, সামনে দাঁড়িয়ে থাকা অগান্তকের চেহারা অস্পষ্ট। লোকটার গরম নিঃশ্বাস আমার মুখের উপর আছড়ে পড়তে আরও সিটিয়ে গেলাম আমি। বুকের ভিতর ভয় নামক হৃৎপিণ্ডটা কেমন থুপথাপ করে সারা শরীরে লাফালাফি করে জানান দিচ্ছে যে কোনো সময় জ্ঞান হারাবো আমি। অতিরিক্ত ভয়ে যেমন মানুষের দিশেহারা হয়ে যায়, আমার অবস্থাটাও হয়েছে ঠিক তেমনই। অতিরিক্ত ভয়ের কারণে মুখ দিয়ে তেমন কোনো কথা বের হচ্ছিল না। লোকটার শক্ত হাতের বাঁধনে থাকা মুখ দিয়ে মৃদু শব্দ বের হচ্ছে আমার। ভয়ে হাত পা ঠান্ডা অনুভব করছিলাম, গলা দিয়ে তেমন কথা বলার জোর পাচ্ছি না। তারপরে লোকটার মধ্যে কোনো হেলদোল নেই। নীরবতা ভেঙে লোকটি পুরুষালী গম্ভীর কণ্ঠে বলে, নিজের উলঙ্গ শরীর দেখিয়ে কি ছেলেদের সেক্স বাড়াচ্ছিস? অপরিচিত লোকটার এমন লাগামহীন নির্লজ্জ কথা শুনে চোখে পানি চলে আসে। জীবনের এই প্রথম কেউ আমাকে এভাবে কথা বলছে। আজ পর্যন্ত এমন কোনো নির্লজ্জ মার্কা কথা কেউ বলার সাহস পায়নি। সেই জায়গায় কিনা এই অপরিচিত লোক হয়ে এমন মিথ্যা অপবাদ দিবে, ভাবতে গা গুলিয়ে ওঠে আমার। কি হলো, চুপ করে আছিস কেন? এতক্ষণ তো ঠিকই পরপুরুষের সাথে দাঁত বের করে হেসে কথা বলছিলি, তাহলে এখন আমার সাথে কথা বলছিস না কেন? অগন্তকের কথায় ফ্রেয়ার মুখ থেকে শব্দ বের করে ওঠে। অতঃপর